ছেলে শিশুরা তো রেপের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। যেহেতু এরা ধার্মিক, আমরা আশা করি যে তারা আরো বেশি মানবিক হবে বা ধর্মীয় উপায়ে জীবন যাপন করবে। সেখানেও এই ধরনের ঘটনা ঘটছে, যেটা আরো বেশি লজ্জার। আমরা তো কখনোই আওয়াজ তুলতে পারছি না বা রাস্তায় সংঘবদ্ধভাবে গিয়ে বলতে পারছি না যে মাদ্রাসাতে এই ধরনের ঘটনা ঘটছে, কারণ তখনই আমাকে মানুষ ট্যাগ করে দিবে যে তো নাস্তিক। মাদ্রাসায় একটা ঘটনা ঘটলে বলছে যে ধর্মীয় উস্কানি দিচ্ছে। তো একটা সাধারণ মানুষ যখন অপরাধ করছে, আপনি বলতে পারছেন সে অপরাধী, কিন্তু সেই একই মানুষ যদি একটা লেবাসের মধ্যে থাকে, তখন তাকে অপরাধী বললেই তারা সেটাকে ডাইভার্ট করে দিচ্ছে, না সে একটা ধর্মীয় লোকের এগেইনস্টে কথা বলছে। কোনো কিছু নিয়ে সরব হওয়া কিংবা কোনো কিছুকে উপেক্ষা করা দুটোই নাকি রাজনীতির অংশ, দুটোই রাজনৈতিক ব্যবহার। আসলে আমরা কতখানি কোনো বিষয়কে উপেক্ষা করছি, অন্যায় অনাচার নির্যাতনকে উপেক্ষা করছি, আবার কতখানি নিজেদের অধিকার আদায়ের জন্য সরব হচ্ছি, এই বিষয়গুলোর নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। এবং আজকের আলোচনায় আমরা আশা করব এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারবো, কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো আমরা পেলেও পেতে পারি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পলিটিক্যাল পালসের সাথে। আছি আমি সাদিয়া রুশটি সুচনা এবং আমাদের সাথে আজ একজন অতিথি আছেন, এবং আজ আমাদের অতিথি মেঘনা আলম, পলিটিক্যাল এডুকেটর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্র। স্বাগতম মেঘনা। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। রাজনৈতিক পথ চলায় আপনার ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ নয়, কিন্তু ইতিমধ্যেই আপনাকে মানুষজন রাজনীতিবিদ হিসেবে চিনতে শুরু করেছে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনীতিতে এলেন, এই রাজনীতিতে আসার সিদ্ধান্তে আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবন কতখানি নিরাপত্তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে কতখানি বদলেছে? আই থিঙ্ক রাজনীতিতে আসলে আপনি যদি কোনো একটা দলের সাথে আসলে আত্মপ্রকাশ করেন, সেক্ষেত্রে না চাইতেও অনেক শত্রু হয়ে যায়। যেমন যখন থেকে আমি বলেছি যে আমি বিএনপির সমর্থক, দেখা যাচ্ছে যে আশেপাশে যে দলগুলো আছে, যদিও তাদেরকে আমি কখনো সরাসরি আক্রমণ করছি না বা আমার সাথে তাদের কোনো বিভেদ নেই, কিন্তু যেহেতু আমি একটি দলকে, বিভেদ কিন্তু থাকে, দল থেকে দলের বিভেদ অবশ্যই থাকে। যেহেতু আমি একটি দলকে সমর্থন করছি, তো তার বিপক্ষের অনেকগুলো দল আসলে সাথে সাথে আমাকে শত্রুপক্ষ হিসেবে চিহ্নিত করে ফেলেছে। তো এটার তো একটা রিস্ক থাকেই। এবং আমি ব্যক্তিগতভাবে বা রাজনৈতিক অবস্থান থেকেও মনে করি দলের সাথে দলের বিভেদ থাকার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। এটা তখনই হয় যখন আমাদের গোলটা আসলে দেশের জন্য না হয়ে দল বা ব্যক্তির স্বার্থে হয়। কারণ প্রত্যেকটা দলই যদি আসলে আদতে আমাদের দেশটাকে বেটার করার জন্যই কাজ করে, তাহলে তো বিভেদ না হয়ে উল্টো সমষ্টি হওয়ার কথা। যেহেতু সেটা হচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, অপর পক্ষরা ধরেই নেয় যে উনি তো হচ্ছে ওই দলের, সো উনি আমাদের হচ্ছে প্রতিপক্ষ। তো এটা আমার জন্য মনে হচ্ছে যে একটু রিস্কি। অ্যান্ড এর বাইরে আসলে আমি মনে করি যে কিছু বিষয়ে পুরুষ রাজনীতিবিদদের কখনো ফেস করতে হয় না। তারা যখন কোনো একটা বক্তব্য দেয়, তখন শুধুমাত্র সেটা ফ্যাকচুয়ালি হচ্ছে মানুষ গ্রহণ করে, যে কি বলছে সেই সারাংশটা বোঝার চেষ্টা করে। বাট নারীর ক্ষেত্রে দেখা যায়, আমি দেখছি যারা আলোচনা করছে, সেটা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে ইন পার্সন, আলোচনার একটা বিষয় হয়ে যায় নারী রাজনীতিবিদ দেখতে কেমন, তার গায়ের রং কি, বা সে যে কথাগুলো বলেছে সেটার সাথে কোনো রিলেশন নেই, বাট হচ্ছে তার ব্যক্তিগত জায়গায় সে কি পোশাক পরলো, সে মানে এগুলো আমার কাছে মনে হয় যে খুবই আনরিলেটেড ব্যাপার। সো এই জিনিসটা মনে হচ্ছে আমি আরও বেশি ফেস করছি আফটার জয়নিং পলিটিক্স। এই তো এটা আমার কাছে, আপনার কাছে আমার প্রশ্নও ছিল যে আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের অংশগ্রহণ এখনো অনেক কম। আমরা তো সব জায়গায় সমতার কথা বলে থাকি, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সংখ্যা শতাংশ পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। অনেক রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্বকারী ছিলই না বলা যায়। কিছুদিন আগে অনেকে কিছুটা অংশগ্রহণ নিশ্চিত করছে। তো আপনি আপনার জায়গা থেকে আপনি বলছিলেন যে অনেক হয়রানির শিকার আপনাকে হতে হয়, অনেক রকম বাধার সম্মুখীন আপনি হন। এই বাধা এবং হয়রানিগুলো আসলে কেমন? একটা বিষয় আমার নিজের কাছেও একটু দৃষ্টিকটু মনে হয় যে যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে গেলাম, দেখতে পাচ্ছি স্টেজে একমাত্র নারী হচ্ছে আমি, বাকি সবাই পুরুষ। এমনকি অডিয়েন্সের মধ্যেও দেখছি যে সরকারি বিভিন্ন ক্ষেত্রের রিপ্রেজেন্টেশন যারা আছে, সেখানে হাতে গোনা কয়েকজন নারী, বাকি সবাই পুরুষ। তো অনেকটা
আইসোলেটেড স্ট্রাগল মনে হয় যে আমার সাথে রিলেট করতে পারবে এরকম মানুষের তো আসলে রাজনৈতিক ক্ষেত্রে বিচরণ একটু কমই, এবং যাদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছি, যেই নারীদের ভয়েস হতে চাচ্ছি, সেখানে আমি যদি আসলে একাই হচ্ছে রাজনৈতিক সিঁড়ি পার হয়ে যেতে থাকি, তাতে তো আমার সমষ্টিগতভাবে সব নারীকে আসলে টেনে আনা হচ্ছে না, আমার একার প্রোগ্রেস হচ্ছে। তো ওই জায়গায় আমার একটা প্রচেষ্টা আছে যে যেই রাজনৈতিক দলের সাথে কাজ করি সেখানকার যে উইমেন কমিউনিটিটা আছে ওদেরকে আরও স্ট্রেংথেন করা, ওদেরকে ট্রেন আপ করা, স্পেশালি যখন তারা দেখবে যে একজন নারী তো আসলে নেতৃত্বের জায়গায় আছে, তারা হয়তো সেফ ফিল করবে আসতে। তো ওইটা আমার একটা প্রচেষ্টা এখন রাজনৈতিকভাবে, যে আপনাদের নারী কর্মীদেরকে আমি যতটা সম্ভব সামনে এগিয়ে নিয়ে আসতে পারি কিনা, এটা আমার একটা প্রচেষ্টা রাজনৈতিকভাবে। আর একটা বিষয় তো আসলে সামাজিক আমাদের প্রতিবন্ধকতা কিছু আছেই। আমার পরিবার, আমার সারাউন্ডিং যতটুকু প্রিভিলেজ, যতটুকু সিকিউর বা সাপোর্টিভ, বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা তো সেরকম না। তো এটা তো আমাকে অ্যাকসেপ্ট করেই আসলে নারীদেরকে ডেকে আনতে হচ্ছে। আমাকে এনশিওর করতে হবে যে আমি আমার নারী কর্মী বা নেত্রীদেরকে যেই জায়গায় ডাকছি সেখানে তাদের সম্মান বজায় থাকবে, সেখানে তাদেরকে প্রপারলি ট্রিট করা হবে, তারা সেফ থাকবে। তো এই জিনিসগুলো তো আমাকে আসলে এক্সট্রা কেয়ার করতে হবে, যেটা হয়তো আমি 5 জন পুরুষকে যদি একটা সভায় ডেকে আনি আমাকে হয়তো চিন্তা করতে হয় না। সম্প্রতি আমরা দেখেছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে Yes. শিশু সহিংসতা এবং নারী নির্যাতন বা নারীর সাথে সহিংসতার পরিমাণ অনেক বেড়েছে। জি। এই বৃদ্ধির কারণটাকে আপনি কি হিসেবে দেখছেন, মানে কেন বাড়ছে এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এই জায়গাটায় কি? I think this is more of a psychological question than a political one. Also, they can be mixed as well. আমার মনে হয় যে শুধুমাত্র গণ অভ্যুত্থান না, মানে যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন, যেরকম কোভিড-19 একটা আইসোলেশন পিরিয়ড ছিল, এর বাইরেও যে কোনো যুদ্ধক্ষেত্র বলেন অথবা ফিনান্সিয়াল ক্রাইসিস কিংবা হচ্ছে একটা মহামারী চলছে দেশে, সবসময় এরকম সিচুয়েশনে দেখা যায় নারী এবং শিশু তাদের প্রতি ভায়োলেন্স অনেক বেড়ে যায়, এবং এটা এক ধরনের পাওয়ার স্ট্রাগলও। হ্যাঁ, এটা দেখুন, অনেক পুরুষও কিন্তু নির্যাতনের শিকার হয়। কখন হয়? যখন সেই পুরুষটার সামাজিক অবস্থান কিংবা তার যে শক্তির যে জায়গাটা সেটা কিছুটা দুর্বল, যেই নারী তাকে অ্যাবিউজ করছে তার তুলনায়। আমরা কিন্তু তো, শিশুদের ক্ষেত্রে অ্যাবিউজে দেখেছি যে এই বর্তমান সময়ে যে সহিংসতাটা হচ্ছে বা শিশুদের সাথে যে নির্যাতনের ঘটনা ঘটছে, সেখানে পুরুষদের রেশিওটাও বেশ হাই। ইয়াস, ছেলে শিশুরা তো রেপের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, কিডন্যাপিং হচ্ছে, এবং এটা তো আমরা আসলে একদম রিসেন্টও না। আমি বলবো যে আমার ছেলেবেলায় আমরা দেখতাম যে আমরা যে একটা শব্দ ছিল ছেলে ধরা, হ্যাঁ, দেখা যেত ছেলে শিশুরাই কিন্তু এটার একটা বড় টার্গেট ছিল, যেহেতু ছেলেরা খেলতে বেরোতো বাইরে। তো বিষয়টা আসলে আমি নারী পুরুষ ওভাবে না, এটা হচ্ছে দুর্বলের উপরে সবলের অত্যাচার হিসেবে আমি দেখি। যে যেহেতু আমাদের সামাজিক কাঠামোতে নারী এবং শিশু শারীরিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে দুর্বল, যখন একটা স্ট্রেসফুল সিচুয়েশন আসে আমরা নারী পুরুষ উভয়ই কিন্তু স্ট্রেস ফিল করি। কিন্তু উভয়ই একটা মেঘনা, আমি একটু ইন্টারাপ্ট Yes. করতেছি, আপনি ছেলে ধরার প্রসঙ্গ যেহেতু আনলেন, আমরা আমাদের শৈশবে আমাদের সময় যেটা দেখেছি যে ছেলে ধরা আসছে এবং ছেলে মেয়ে তাদেরকে ধরে পাচার করা হচ্ছে, শিশু পাচারের মতো একটা ঘৃণ্য কাজের প্রচলন সেই সময়টাই ছিল, বা Right. একটা সার্টেন টাইম পর্যন্ত এটার প্রচলন আমরা দেখেছি। কিন্তু বর্তমানে এসে শিশু পাচার নয়, এর কয়েক গুণ বেশি নির্যাতনের শিকার শিশুরা হচ্ছে, শিশু ধর্ষণ, শিশু বলাৎকার এবং সেই সাথে মেরেও ফেলা হচ্ছে। রাইট। আমার প্রশ্নটা ছিল এইখানটায় যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এখানে কেমন? রাজনৈতিক দলগুলো তো এটা নিয়ে আওয়াজ তুলছে একটা দীর্ঘ সময় ধরে, আগেও তুলতো, এখনো তুলছে। সবাইকে তুলছে? I think maximum people are doing it, কারণ কেউই চায় না যে তার নিজের সন্তানও এরকম সিচুয়েশন ফেস করুক। আপনার একটা সমাজ যখন অনিরাপদ হয় তখন যে সেটা শুধুমাত্র ওই একটা নির্দিষ্ট টার্গেটেড এরিয়াতেই হয় তা কিন্তু না, একটা সময় ইট উইল রিচ দি প্রিভিলেজ সেকশন অ্যাজ ওয়েল। এবং আপনি হিস্ট্রিক্যালি যদি দেখেন যে বাংলাদেশের কোন ধরনের শিশু এই ধরনের নির্যাতন শিকার হয়েছে, সেটা কিন্তু একেবারে যে শুধু দরিদ্র পরিবারে হয় তা না। অনেক প্রিভিলেজ সোসাইটি তো আমরা দেখি যে তার বাসার মেয়ে শিশু, তারই বাসার ড্রাইভার, তারই বাসার কর্মচারী কারো দ্বারা হচ্ছে নিগ্রহের শিকার হয়েছে। হ্যাঁ, সো আই ডোন্ট থিঙ্ক যে এখানে রাজনৈতিক দলগুলো আওয়াজ তুলছে না। এখানে যেটা একটা বিশাল প্রবলেম সেটা হচ্ছে আমাদের
প্রশাসনিক যে ব্যবস্থা, আমাদের সিকিউরিটি দেওয়া যাদের কাজ, সেই জায়গাতে আমরা অনেক দুর্বল প্রথমত। আরও একটা জিনিস হচ্ছে, এখন অনেক ধরনের ওয়েজ আছে উন্নত বিশ্বে, যেরকম প্রপার সিসিটিভি রাখা, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, সেটা আমাদের দেশে হচ্ছে না। এবং আমি অনেক স্পটে দেখি যে ক্যামেরা থাকে, কিন্তু একটা ঘটনা ঘটার পর আপনি যখন সেই ক্যামেরাটা চেক করতে যান, তখন দেখেন যে ক্যামেরাটা অচল। এতদিন ধরে তারা খেয়ালই করে নাই যে ক্যামেরা তো কাজই করে না, কিংবা দেখা যায় ফুটেজগুলো এত ব্লারি যেগুলো ইউজলেস। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে প্রশাসনিকভাবে সবসময় খেয়াল রাখা যে আমাদের অ্যাটলিস্ট মেইন এরিয়াগুলোতে আসলে প্রপার লাইট আছে, প্রপারলি সেখানে সিসিটিভিগুলো কাজ করছে, সেখানকার যারা হচ্ছে পুলিশ ফোর্সেস আছে তারা সেই জায়গায় সবসময় খোঁজ খবর রাখছে, কোনোভাবে কোনো এলাকাতে মাদক ব্যবহার হচ্ছে না, কিংবা হচ্ছে এলাকাতে থাকে না যে এরকম কিছু আনসিকিউরড এরিয়া যেখানে নজরবন্দি যাচ্ছে না, ওরকম সিকিউর নজরের কথা আপনি যখন সেটা তো বলছেন, আসলে এখন আমরা একটা কিন্তু সমস্যাই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অনেক ভিডিও ভাইরাল হতে দেখেছি যেখানে শিশুকে আসলে নিপীড়িত করা হচ্ছে, মাদ্রাসা শিক্ষকের দ্বারা শিশু বলাৎকারের ঘটনা হচ্ছে, এটা ভিডিও ভাইরাল, Yes. যেখানটায় এটা- তাদের দুজনের এটা- শিশুর ফেসটা দেখাচ্ছে গণমাধ্যম অনেক ক্ষেত্রে, Right. মোবাইল জার্নালিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা বাচ্চাদের ফেসটাও দেখাচ্ছে। আমরা সেদিকে না গেলাম, আমরা যেই ধর্ষক বা নিপীড়ক আছে জি। তাদের চেহারাগুলো দেখতে পাচ্ছি, সিসি ফুটেজও লাগছে না, সরাসরি ফুটেজে পাচ্ছি, Right. তারপরও তাদের বিচার কি আদৌ হচ্ছে? দেখুন, আমার মনে হয় এটার একটা পজিটিভ নেগেটিভ ডুয়াল সাইডই আছে। এখন যে মাত্রা বেড়ে গিয়েছে, আমার কাছে সেটা ভিন্ন মনে হয়। আমার মনে হয় এখন অনেকে ফুটেজ ধারণ করছে, সেটা প্রচার করছে, এবং সেই প্ল্যাটফর্মগুলোও আছে যেখানে এগুলো ভাইরাল হচ্ছে, মানুষ দেখছে। একটা সময় এই জিনিসগুলো ছিল না। একটা সময় দেখা যেত একটা শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া যেত, হ্যাঁ, এবং সে কিভাবে কি হয়েছে কোনোভাবেই সেটা খুঁজে পাওয়া যেত না। এখন তো ট্রেস করা যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক মানুষ জানছে, আওয়াজ তুলতে পারছে। আবার আমরা এটাও খেয়াল করছি যে ভাইরাল হলে তখন সেটা নিয়ে একটা বিচার ব্যবস্থার তাড়াহুড়ো হয়। তো অনেকে প্রচেষ্টাও করে যে কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই সেটা তাড়াতাড়ি হচ্ছে অন্যের সাথে শেয়ার করতে হবে। সো ইন আ ওয়ে দিস ইজ পজিটিভ মাস অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। কিন্তু যেই জায়গাটায় এটা নেগেটিভ, সেটা হচ্ছে এতগুলো বছর পরেও আমরা আমাদের সিকিউরিটি ফোর্সেসকে আসলে সেই জায়গায় আনতে পারিনি যে এই ঘটনাগুলোকে একেবারে রোধ করা যায়। হ্যাঁ, এবং একেবারেই যদি একটা রাজনৈতিকভাবে বলেন, অনেকটা স্কুল কলেজ এখানে কোনো একটা ঘটনা ঘটলে যেরকম আমরা রাস্তায় এসে প্রতিবাদ করতে পারি। ইনফ্যাক্ট আমি নিজে ভিকারুননিসা নূন স্কুলের স্টুডেন্ট ছিলাম। আমার মনে আছে যে আমাদের স্কুলে একটা ঘটনা ঘটে এই ধরনের, এবং সেই টিচারকে বহিষ্কার করা পর্যন্ত যত আন্দোলন করার আমরা স্টুডেন্টরা একসাথে করতে পেরেছি। কিন্তু আমরা এই ঘটনাগুলো এত অহরহ মাদ্রাসার মতন প্ল্যাটফর্মে দেখছি, যেই জায়গায় আমাদের এক্সপেকটেশন আরও বেশি, যেহেতু এরা ধার্মিক সংগঠন, আমরা আশা করি যে তারা আরও বেশি মানবিক হবে বা ধর্মীয় উপায়ে জীবনযাপন করবে, সেখানেও দেখছি যে এই ধরনের ঘটনা ঘটছে, যেটা আরও বেশি লজ্জার। তো ওখানে তো একটা রাজনৈতিক প্রেশার আছেই, যে আমরা তো কখনোই আওয়াজ তুলতে পারছি না বা রাস্তায় সংঘবদ্ধভাবে গিয়ে বলতে পারছি না যে মাদ্রাসাতে এই ধরনের ঘটনা ঘটছে, কারণ তখনই আমাকে মানুষ ট্যাগ করে দিবে যে এ তো নাস্তিক। মাদ্রাসায় একটা ঘটনা ঘটলে বলছে যে না, সে ধর্মীয় উস্কানি দিচ্ছে, কিংবা সে ধর্মের এগেনস্টে গিয়ে কথা বলছে। তো একটা সাধারণ মানুষ যখন অপরাধ করছে, আপনি বলতে পারছেন সে অপরাধী, কিন্তু সেই একই মানুষ যদি একটা লেবাসের মধ্যে থাকে, তখন তাকে অপরাধী বললেই তারা সেটাকে কোনো না কোনোভাবে ডাইভার্ট করে দিচ্ছে, না সে একটা ধর্মীয় লোকের এগেনস্টে কথা বলছে। তো ওই জায়গায় একটা রাজনৈতিক প্রেশার তো আমি দেখি। এবং আমার একটা এক্সপেকটেশন ছিল যে সময়ের সাথে সাথে মানুষ তো প্রোগ্রেসিভ হয়, এবং হয়তো এই ধরনের কট্টর মানে একেবারেই অন্ধ ধর্মভক্তি থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো এই জেনারেশনে। স্পেশালি আমাদের এই গণ অভ্যুত্থানের পরে তো আরও একটা এক্সপেকটেশন হাই হয়ে যাওয়ার ব্যাপার থাকে, যে এখন হয়তো দেশটাকে নতুন করে বিনির্মাণ করতে পারবো। কিন্তু আমি দেখছি যে মানে ধর্মকে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার যে একটা প্রথা, সেটা এত গভীরভাবে বাংলাদেশের শেকড়ে চলে গিয়েছে যে নতুন জেনারেশনেরও অনেকে ব্রেইন ওয়াশড। নতুন জেনারেশন যাদেরকে আপনি ইয়াং পপুলেশন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় মানব সম্পদ তো এরাই। এখন আমাদের হাই নাম্বার অফ ইয়াঙ্গার পিপল, তাদের মধ্যে কিন্তু একটা বিশাল সংখ্যক এখন হচ্ছে সেই মাদ্রাসা থেকে বেরিয়ে আসা ছাত্রছাত্রী। এবং
অনেক সময় যারা এই ধরনের সিচুয়েশন নিজে ফেস করেছে তাদের কিন্তু স্টকহোম সিনড্রোম হয়ে যায়। তারা কোনো না কোনোভাবে তাদের জীবনের এই স্মৃতিগুলোকে হচ্ছে জাস্টিফাইড করে ফেলে, অ্যান্ড তারা নিজেরাও গিয়ে অন্যের উপরে সেম কাজ করে। সো আপনি যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তারা বুঝতে চায় না, ইনফ্যাক্ট একটা 13-14 বছরের মেয়ে যে আসলে শিশু এটা তারা মানতেই চায় না। তারা বলে না, একটা উইমেন তার মেনস্ট্রুয়েশন হয়ে গেলে সে অ্যাডাল্ট হয়ে গেছে তাদের লজিক অনুযায়ী। আপনি তাকে এটা যতই বোঝানোর চেষ্টা করেন যে না, বায়োলজিক্যালি সে এখনও একটা অ্যাডাল্ট উইমেন হওয়ার মতো ডেভেলপ না, মেন্টালিও ডেভেলপ না, তারা বলবে না না, মেন্টাল ডেভেলপমেন্ট তো ডিফার করে ফ্রম পার্সন টু পার্সন। হ্যাঁ, তো এই যে যুক্তি তর্ক দিয়ে জাস্টিফাই করার চেষ্টা, নিজেদের আসলে নারীকে ভোগ্যবস্তু করার যে প্রসেস, এটা তো এখন আমাদের আসলে একদম শেকড়ে হয়ে গেছে আমাদের ইয়াঙ্গার পপুলেশনেরও। তো আপনি রাজনৈতিক জায়গায় আপনি কিন্তু বললেন যে শেকড় হয়ে গেছে, কিন্তু আপনি আবার বলছেন যেটা আগে থেকেই ছিল। আগে থেকে অবশ্যই ছিল, আগে প্রচার মাধ্যম আছে বলে এখন আমরা জানতে পারছি, এটা কিন্তু আপনিই বলেছেন। অফ কোর্স, আবার আপনি বলছেন শেকড় হয়ে গেছে, এটা একটা চিরন্তন সত্য। হ্যাঁ, এই যে হুজুররা যে একটা অ্যাডভান্টেজ নেয়, ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, এটা কিন্তু নতুন না। আমার কথাটা ধরার চেষ্টা করেন, এটা আদিকালেও ছিল, এখনো আছে। ইনফ্যাক্ট আপনি যদি একটা আইডিয়াল সোসাইটিও ইমাজিন করেন, যে একটা ইউটোপিয়ান সোসাইটি যেখানে হচ্ছে সব কিছু ভালো, আমার প্রশাসন ব্যবস্থা কঠিন, আমার সরকার হচ্ছে একেবারেই এগুলোর বিরুদ্ধে স্ট্রিক্ট, সেই সমাজেও কিছু না কিছু সাইকো, কিছু না কিছু ক্রিমিনাল থাকবে। ইউ উইল নেভার গেট 100% পারফেকশন ইন দিস ওয়ার্ল্ড। তাহলে তো আসলে এটা দুনিয়া থাকবে না, এটা জান্নাত হয়ে যাবে। আমরা পারফেকশনের দিকে আপাতত যাচ্ছি না, আমরা একটু সংসদে যেতে চাই। আমরা মহান সংসদেও দেখেছি যে দেখুন, আপনার নিরাপত্তা, একটা মাদ্রাসা ছাত্রের নিরাপত্তা বা গ্রামে একটা হেঁটে বেড়ানো শিশু নিরাপত্তার ব্যাপারটা আমরা নিশ্চিত করতে পারছি না। তাকে টিজ করলে আমরা এটাকে মেনে অনেকটাই গায়ে শুয়ে নিচ্ছি, কিন্তু যখন সংসদ সদস্যদের ক্ষেত্রে এটা হচ্ছে এবং মহান সংসদে দাঁড়িয়ে দেখা যায় যে নারীদেরকে নানান রকমের আক্রমণাত্মক কথা বলা হচ্ছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এবং এটা বলার পরেও আসলে ওই দলের পক্ষ থেকে সেই দলের সদস্যকে কোনো রকম নোটিশ পাঠানো বা তাকে কোনো কিছু বলা, এই জায়গাটা আপনার কি মনে হয় একজন নারী হিসেবে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? একই সাথে আপনি নারী এবং রাজনীতিবিদও, সেক্ষেত্রে আসলে সংসদে যে কথাটাই উপস্থাপন করা হয় সেটা দিয়ে আসলে কাউকে আইনি নোটিশ পাঠানো যায় না। কারণ আমি আইনি নোটিশের কথা বলিনি, দলগতভাবে তাকে কি আসলে এই ধরনের কাজ না করার জন্য অবগত করা হয় কিনা? আমরা তো প্রকাশ্যে এরকম কোনো স্টেটমেন্ট দলের কাছ থেকে পাইনি যে তারা কোনো স্টেপ নিয়েছে। তবে আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে কোনো এক শিবির কর্মী বা নিজেকে যে দাবি করেছিল সে শিবির কর্মী, সো আমাকে অনলাইনে কিছু হচ্ছে নোংরা হ্যারাসমেন্ট করার চেষ্টা করে এবং কিছু থ্রেটস। হ্যাঁ, সো আমি সেই জিনিসটাকে আসলে শিবিরের যে হচ্ছে দলীয় প্রধান তাকে ইনফর্ম করি এবং তারা সেটা নিয়ে একটা অ্যাপোলজি স্টেটমেন্টও দেয় তাদের ওয়াল থেকে এবং বলে যে আপনি আইনি কোনো পদক্ষেপ নিতে চাইলে আমরা আপনাকে ফুল সমর্থন করব, এবং এটা হচ্ছে একটা রিটার্ন ডকুমেন্ট। আমি বললাম যে ঠিক আছে, আমি আইনি পদক্ষেপ নিতে চাই, আমাকে করেন, কি সাপোর্ট করতে চান। তারপর থেকে আর তাদের কোনো রিপ্লাই নেই। এরপরে মনে হয় আমি 10 বার নক করেছি যে ভাইয়া আমি তো আইনি পদক্ষেপ নিতে চাচ্ছি, মানে হোয়াট ইজ দ্য সাপোর্ট ফ্রম ইউ? নো অ্যান্সার, নাথিং। কারণ তারা ধারণাই করে নেয় যে মানুষ এই যে মৌখিকভাবে যে সান্ত্বনা দেওয়ার প্রসেস, যে হ্যাঁ উনি তো আমাদের লোক না, হ্যাঁ আপনি আইনি পদক্ষেপ নিলে আমরা আপনাকে সমর্থন করবো, মানে এগুলো বলে হচ্ছে ডাইলিউট করার চেষ্টা করে একটা সিচুয়েশনকে। একটা মানুষ যখন সত্যিকার অর্থেই স্টেপ নিতে চায় তখন কিন্তু ওরা এক পা পিছিয়ে যায়। তো ওরা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চাইবেই যে আমার দল হচ্ছে সমর্থকদেরকে দিয়ে শক্তিশালী থাকুক। কেউ কোনো খারাপ কাজ করলেও সেটাকে চিহ্নিত করে সে তার দল থেকে শক্তিশালী কাউকে বের করে দিবে, এটা তো অ্যাজ আ দল তারা চায় না করতে। এটা তো হচ্ছে একটা বাস্তবতা। এবং যেখানে তারা ছোট ছোট কর্মীর এগেইনস্টেই যেতে পারে না, সেখানে সংসদে যাকে পাঠিয়েছে এমপি করে তার এগেইনস্টে যাবে, এটা তো অলমোস্ট আনইম্যাজিনেবল। ওকে মেঘনা, ওরা একজন নারী আর একজন নারী দুজন মিলে যখন আমরা নারীর নিরাপত্তার কথা বলছি, আমরা জানি যে একটা শিশুর নিজ বাসভবন থেকে শুরু করে একজন নারী সংসদে অবস্থিত, মানে মহান সংসদে থাকা একজন নারী, আমরা কারো নিরাপত্তায় নিশ্চিত করতে পারি না। তাকে আমরা যে কোনো সময় আক্রমণাত্মক কথা বলতেই পারি। এরকম সংসদ তো আসলে আলটিমেটলি সেখানে কোনো আসলে মহান ব্যক্তিরা গিয়ে বসে, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, সংসদে আমাদেরই প্রতিচ্ছবি। আমরা সমাজে মানুষরা যেমন
আমাদেরই প্রতিচ্ছবি সংসদে থাকে। হয়তো কখন এই প্রতিচ্ছবিটা আসলে আমরা একটু হলেও সংবেদনশীলতার সাথে প্রত্যেকের সাথে কথা বলতে অবশ্যই, শিখবো, এটা অবশ্যই। আমাদের প্রত্যাশা এবং থাকবে। এখানে আমি একটা জিনিস অ্যাড করি যে সংসদের ভেতরে কে কি বললো সেটা না হয় আমরা জাজ করলাম, এখানে আসলে আমাদের মানুষ হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? এই যে সংসদে নারীরা হচ্ছে প্রবেশ করছে বা বের হচ্ছে, সেটা যে আসলে খুবই একটা সময় ছিল যে শুধুমাত্র সমাজে যারা দুর্বল নারী বা মডেল অ্যাক্ট্রেস তাদেরকে আসলে এরকমের অকওয়ার্ড ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শো করা হতো। এখন আমরা দেখি আমাদের মিডিয়া সাংবাদিকরা মানে তারা হচ্ছে সংসদে যেই নারী দেশকে রিপ্রেজেন্ট করছে তাকেও দেখা যায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে ইচ্ছা করে জুম করে নোংরাভাবে উপস্থাপন করে। তাদের কি দায়বদ্ধতা নেই যে এই নারীদেরকে আসলে এরকম বস্তুর মতো রিপ্রেজেন্ট করা আসলে কোনো মিনিং ক্রিয়েট করে না? এবং আপনি একজন সংসদের নারী একটা বক্তব্য দিচ্ছে, তাকে আপনি তার বক্তব্যের উপরে সে ভুল বলছে না ঠিক বলছে, তার উপস্থাপনগুলোতে যৌক্তিক কিছু আছে কি নাই সেটা নিয়ে আপনি জাজ করতে পারেন। আপনি নিচের কমেন্টসগুলো দেখেন না, একটা দুইটা কমেন্ট না তো, হাজার হাজার লাখ লাখ কমেন্ট, এমনকি নারীরাও। আমরা যে বলি যে নারী বিদ্বেষ শুধু পুরুষরা করে তাই না, আপনি নারীদের কমেন্টস দেখেন, সেখানে কমেন্টস থাকবে হচ্ছে তার শরীরের কোথায় ওড়না আছে নাই, কি দেখা যাচ্ছে, তার ফিটনেস কেমন, সে মোটা নাকি চিকন। এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের নারী পুরুষরা কেন কমেন্ট করছে একজন সংসদ পদপ্রার্থীর? তো আসলে সমস্যাটা কি শুধু সংসদে যে কয়জন বসছে তাদের, নাকি এটা আসলে একটা সামাজিক সমস্যা যেটার প্রতিনিধিত্ব তারা সংসদে করছে? প্রশ্ন মানে আপনি যে প্রশ্নটি করে গেলেন, আমি জানি না এই প্রশ্নটি আসলে সবার কাছে পৌঁছাবে কিনা বা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাবে কিনা, তবে প্রশ্নটি তাদের কাছে পৌঁছানো উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ মেঘনা। আমরা একটু আবারও নারীদেরকে নিয়েই কথা বলবো যে জামাত ইসলাম সহ আসলে আরো বেশ কিছু দলে নারী উপস্থিতি একেবারেই প্রায় অনুপস্থিত, খুবই কম। আপনি কি মনে করেন যে বিএনপিতে নারীদের জন্য স্পেস বেশি, নাকি এখনো তাদেরও অনেক দূর যাওয়া বাকি? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এবং এটা নিয়ে আমি বিএনপিতে যারা নারী মুখ আছেন অনেকের সাথেই কথা বলেছি। এবং আসলে শুধুমাত্র বিএনপি বা জামাত না, বাংলাদেশের রাজনীতিতেই সামহাও নারীকে স্পেস দেওয়ার ক্ষেত্রে নারীরাই আসলে অনেক উদার না, আমার যেটা মনে হয়। কারণ কি, অনেক সময় আমরা নারীরা মনে করি যে আমাদের রিসোর্স মনে হয় লিমিটেড, আমাদের সুযোগ খুব লিমিটেড। তো আমি নিজে যে সুযোগটা পেয়েছি সেটা যে আমি অন্য নারীদের জন্য উন্মুক্ত করব, অনেক সময় একটা নারীরই সেটার একটা সংকীর্ণতা বোধ করে যে আমি তো আসলে অনেক কাঠখড় পুড়িয়ে আমার অবস্থানে এসেছি। এই একই সুযোগটা যদি আমি আরো 10 জন নারীর জন্য তৈরি করি তাহলে তো মনে হবে যে আমার স্ট্রাগলটা মনে হয় অনেক সহজ, বা আমার পদবিতে আসা একটা অবমূল্যায়ন হয়ে যাচ্ছে। তো তারা চায় যে আমি স্পেশাল থাকবো এবং অন্য নারীদেরকে যে স্পেস করে দেওয়ার একটা বিষয়। দেখুন, বিএনপি হোক বা জামাত হোক, যে হাতে গোনা কয়েকজন নারী সুযোগ পাচ্ছে, তারা কি তাদের দলের অন্য নারীদের ভয়েস হচ্ছে? তারা কি বলছে যে আমি চাই সংসদে আমার সাথে আমার আরো 10 জন মেয়ে কলিগ থাকুক? তারা কি আওয়াজ তুলছে যে আমি যখন নমিনেশন নিচ্ছি আমি চাই আমার দল থেকে আরো 20 জন শক্তিশালী নারীকে আমি চিনি, তারা এই সুযোগটা পাক? কিংবা যে কোনো মিটিং মিছিলে ওই যে একজনের সাথে ধাক্কাধাক্কি করে আমরা দেখি যে সামনে আসছে লিডার, কিন্তু সে কি আসলে কাউকে টেনে সামনে নিয়ে আসছে? সো আমার মনে হয় যে সবসময় আসলে দলের পুরুষরা নারীকে সুযোগ দিচ্ছে কিনা এই প্রশ্ন থেকে বের হয়ে আসলে আমাদের নারীদেরকেও প্রশ্ন করতে হবে যে আপনারা একজন আরেকজনের মধ্যে একতা কেন তৈরি করছেন না? নিজেদের মধ্যে যে একটা হিংসা থাকে সেই জায়গাটা অতিক্রম করার চেষ্টা কেন করছেন না? কারণ কি দেখেন, ছোটবেলায় আমরা এগুলো স্কুল পর্যায়ে করতাম, নার্সারি স্কুলে, যে আমি একাই ভালো থাকবো, অন্যদেরকে ভালো তো দেব না। এখানে আমি একটা জিনিস বলি, দেখেন সমাজের একটা কখনো কখনো আসলে খারাপ থেকেও কিছু লেসন নেওয়ার থাকে। সমাজে যারা খারাপ তাদের মধ্যে কিন্তু ভয়ঙ্কর একতা, ঐক্য আছে। খারাপ জিনিসটা সমাজে টিকে আছে কেন? আপনি দেখেন সারা পৃথিবীতে এই যে যত মাফিয়ার রিং বলি, কিংবা হচ্ছে যত অর্থনৈতিক দুর্নীতি বলি, কিংবা একেবারে নেতৃত্বের পর্যায়েও যত ধরনের কনস্পিরেসি আমরা দেখি, শুধু আমাদের এই ছোট একটা দেশে না, একেবারে হচ্ছে আমেরিকা বলেন, ইরান বলেন, যেখানেই বলেন, দেখবেন দুর্নীতিগ্রস্ত সকল রাজনীতিবিদ, দুর্নীতিগ্রস্ত সকল কাল্ট, তাদের মধ্যে তো একটা ভয়ঙ্কর একতা, তারা সারা বিশ্বে একসাথে সংঘবদ্ধ হয়ে থাকে। তাহলে এই একই ধরনের একতা আমরা কেন ভালো মানুষদের মধ্যে দেখছি না?
যখন একটা নারী একটা বিপদে পড়ে, এই যে দেখেন পাবলিক ট্রান্সপোর্টে তারা বলে যে চলাচল করতে পারে না, সেই পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে তো 30-40 জন মানুষ থাকে, তাকে হেনস্থা করে 1-2 জন মানুষ, বাকি মানুষগুলো কি করে? তারা কি তার জন্য আওয়াজ তোলে না? তো তাহলে তো আমাদের এই এই সমস্যাগুলো আমরা আসলে ফেস করতামই না। সংসদে যখন 1-2 জন উদ্ভট কমেন্ট করছে, সেখানে তো আরও হচ্ছে অলমোস্ট হচ্ছে 250-300 মানুষ আছে, তারা আওয়াজ তুলে সেটার সাথে সাথে কেন বন্ধ করে দিচ্ছে না? তো আসলে আমার মনে হয় যে ভালো মানুষদের আসলে শিখতে হবে যে কেমন করে ইউনাইটেড থাকতে হয়, যেটা আসলে খারাপ মানুষের মধ্যে খুবই পপুলার। মেঘনা, থ্যাংক ইউ। আপনি যে কথাগুলো বলছিলেন, আমাদের বিশ্বাস যে এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণের পথ খুব দ্রুতই খুঁজে পাবো এবং এইগুলো নিয়ে আমাদেরকে হয়তো আর কথা বলার প্রয়োজন আমাদের পড়বে না। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা চলে, সরকার দল বিরোধী দলের মধ্যে প্রতিযোগিতা চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও দেখা যায় যে নারী অধিকার, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের প্রশ্নে এই দুই জায়গায় আসলে নানান রকমের পার্থক্য চোখে পড়ে। আপনি সেখানে কি কি পার্থক্য দেখেন? আমি একটা রিসেন্ট ট্রেন্ড খেয়াল করছি, সেটা হচ্ছে যারা আসলে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা আজকাল নিজেদেরকে আসলে খুব প্রগ্রেসিভ হিসেবে উপস্থাপন করার একটা চেষ্টা করছে। এটা হচ্ছে যেহেতু তারা বুঝতে পারছে যে সমাজের একটা শ্রেণী আসলে মোর এডুকেটেড, অ্যাডভান্স, এবং তারা আসলে এই ধর্মপন্থী দলগুলোকে সাপোর্ট করছে না, তখন তাদের মন জয় করার জন্য কিংবা হচ্ছে এলিট সোসাইটি, ফরেন ডিপ্লোম্যাটস এবং গ্লোবাল সাপোর্ট এগুলো পাওয়ার জন্য তারা অনেকটা মুখিয়ে আছে এবং বোঝাতে চাচ্ছে যে আমরা এখন খুব নারী স্বাধীনতায় বিশ্বাস করি আমরা, এবং সেটা কেমন করে শো করছে? নারীকে স্পেস দিয়ে না। তারা তো ইলেকশনের সময় একটা নারীকেও নমিনেশন দেয় নাই, হ্যাঁ। সো নারীকে প্রপার লিডারশিপ স্পেস দিয়ে না, তারা এটা কিভাবে করছে? নারীকে পোশাকের স্বাধীনতা দিয়ে। তারা এখন বলছে যে যেই দল হচ্ছে শরিয়া আইন চায় বা দেশে হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা বলছে যে এখন হাফ প্যান্ট পরা নারীও সংসদে বসতে পারবে। হ্যাঁ, এটা তো শুনতে তো আমাদের কাছে মনে হবে ও মাই গড, তারা কত প্রোগ্রেসিভ। কিন্তু আমরা তো জামা কাপড়ের স্বাধীনতার শুধুমাত্র এই ছোট একটা লিমিটেড ভিউ পয়েন্টের মধ্যে আসলে নারী স্বাধীনতা মনে করি না। আমরা মনে করি যে নারীকে আসলে আপনার নমিনেশন দিতে হবে আপনার দল থেকে, নারীকে আপনার মিছিল মিটিংয়ের সামনে কথা বলার স্কোপ দিতে হবে, এবং আপনার পুরুষও যারা আছে তাদেরকেও নারী সমস্যা নিরসন নিয়ে কথা বলতে হবে, নিশ্চিত করতে হবে। স্কোপ দেওয়া তো হলে আসলে আলটিমেটলি দুর্বল বলে তাকে একটু সামনে এগিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার হয়ে গেল। সেটার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আমাদের রিজার্ভ সিটগুলো কেন আছে? আমাদের বাসের মধ্যে রিজার্ভ সিটটা কেন থাকে? আমি যখন সমতার কথা বলি, সমতা কিন্তু সবসময় আমি তুমি সাইড মানে পাশে এসে বসে পড়বো বিষয়টা এরকম না। যে পিছিয়ে থাকা গোষ্ঠী আছে তাকে আপনার অবশ্যই জায়গা করে সামনে এনে তারপরে লেভেল প্লেইং ফিল্ড হবে। আমি বলেছি যে অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, অফ কোর্স, এন্ড ইট ডাজন্ট হ্যাভ টু বি ধীরে ধীরে স্কোপ তৈরি করছি বা আমি হচ্ছে একটা স্পেসিফিক জোন আলাদা করে রাখছি, এটা না। সমান অংশগ্রহণটা আসলে তখন হবে যখন আপনার এই আলাদা করে স্পেস রাখাটার আর প্রয়োজন হবে না। হ্যাঁ, এবং আমাদের সমাজে আমি অনেক পুরুষদেরকেও দেখি বলতে যে সমতায় বিশ্বাস করে, তাহলে রিজার্ভ সিট কেন থাকবে? হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে একটা অবান্তর হাস্যকর প্রশ্ন। দেখেন, এখন পর্যন্ত আমরা নারীকে নিয়ে কথা বলছি, হোয়াট অ্যাবাউট আমাদের যে ট্রান্স কমিউনিটি আছে, তার জন্য তো রিজার্ভ সিটও নাই সংসদে, থাকা উচিত। এখন যদি আপনি বলেন যে না সমানে সমান, হ্যাঁ, তাহলে তো সে এই সমান সমান যুদ্ধে সে সামনে এগিয়ে আসতে পারবে না। আমার একটা বোঝার কথা যে আমার সামাজিক যে প্রতিবন্ধকতা আছে, সামাজিক যে মাইন্ডসেট আছে, সেখানে নারী, তারপরে হচ্ছে ট্রান্স, হ্যাঁ, এদের পিছিয়ে থাকাটা তো আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে যদি আমি বলি যে সমানে সমানে যুদ্ধ হবে, সেটা হবে না। আপনার তাকে সামনে 2 কদম এনে সমান করে দিতে হবে, বিকজ অলরেডি তার সামনে অনেক প্রতিবন্ধকতা আছে। সত্যিকার অর্থে তাই, তাদেরকে আইকন হিসেবে যতক্ষণ আপনি এস্টাবলিশ করতে পারবেন, তাকে দেখে পেছনের জনগোষ্ঠী সামনে আসতে পারবে না। এবং এই দুর্বলতাটা অনেক সময় নারীও মনে করে তাহলে কি আমার দুর্বলতা? না, দুর্বলতাটা হচ্ছে আমার সামনে প্রতিবন্ধকতাটা বেশি, যেটা পুরুষের সামনে নেই। আমাকে যখন 2 কদম সামনে এনে দেওয়া হচ্ছে, তখন আমার প্রতিবন্ধকতার দুর্বলতা সরানো হচ্ছে। তার মানে এই না যে ব্যক্তি হিসেবে সেই নারীর ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কোনো কিছু কম আছে। আমি কিছু সময় দেখি অনেক নারী রাজনীতিবিদরাও বা অ্যাক্টিভিস্টরাও কিছুটা বিভ্রান্ত মন্তব্য করে যে আমি কি পুরুষের চেয়ে দুর্বল যে আমাকে পুরুষের সমান হতে হবে? হ্যাঁ, নো,
এই দুর্বলতা বলতে তো ব্যক্তি পার্সনের দুর্বলতা বোঝানো হচ্ছে না, এটা সামাজিক কাঠামোর দুর্বলতা বোঝানো হচ্ছে। যেহেতু নারীর সামনে সেই দুর্বলতাটা আছে, সেটাকে সরিয়ে দিতে হবে, সামনের কাঁটাটাকে সরিয়ে দিতে হবে। এটার মানে সমানে সমান নারী দুর্বল, তাকে দুর্বল মনে করা হচ্ছে তা না। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আর অনেক প্রশ্ন ছিল, সময়ের অভাবে হয়তো বা আমরা সেই বিষয়গুলোতে কথা বলার সুযোগ আজকে পাচ্ছি না। তো তারপরেও যে প্রশ্নটি না করলেই নয় আপনার কাছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জামাতে ইসলামের আসলে রাজনৈতিক অবস্থানের মধ্যে সামঞ্জস্য আপনি কতখানি দেখতে পান বা সম্ভাবনা কতখানি আছে, এবং এই ঘটনা জাতীয় ঐক্যের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করছে কিনা এই মুহূর্তে? জামাতকে আমার মনে হয় খুবই ধুরন্ধর একটা দল, and in a very positive way. I think they use their mind to ধুরন্ধর আবার পজিটিভ ওয়ে? in a positive way. I think they use their brain and brilliance to the max. মানে থাকে না যে বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার। হ্যাঁ, তারা তো আবার সংসদে যে দেখা গেছে যে ভুলবশত বলে ফেলছেন, তার বাবা, একজন সাংসদ বলেছেন যে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তার জন্ম আবার হয়েছে মুক্তিযুদ্ধেরও প্রায় 10-12 বছর পরে। ভুলবশত কারো পক্ষে নিজের তারা বলেছেন স্লিপ অফ, নিজেদের জীবিত বাবা মাকে মৃত করে ফেলা সম্ভব না। এখন উনি কি একজন সন্তান হিসেবে তার বাবা মাকে ধরিয়ে রেখেছে যে তার জীবনে মৃত, যে সেরকম যোগাযোগ নেই? এখন ব্যক্তিগত অনেক সিচুয়েশন থাকতে পারে, সেগুলোর আলোচনায় আমি না যাই। হ্যাঁ, তবে আপনি তো বললেন যে তারা অনেক ধুরন্ধর কেন দেখেন তারা তর্কে জেতার জন্য যে কোনো কিছু বলবে, তর্কে জেতার জন্য নিজের জীবিত বাবাকেও মৃত বানিয়ে ফেলবে। ধুরন্ধর কেন, আমি সেটা একটু এক্সপ্লেইন করি। তর্কে জেতার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, যেমন সরকারের কাছ থেকে ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার জন্য বলে দিবে ঢাকায় নিজস্ব বাড়ি থাকার পরেও বলবে আমি গ্রাম থেকে এসে আমার আত্মীয়ের বাসায় থাকি। মানে তারা কোনো কিছু পাওয়ার জন্য, জেতার জন্য যত ধরনের মিথ্যা কথা বলা যায় তারা সব কিছু বলবে। এটা কিন্তু একটা বোকা মানুষের পক্ষে সম্ভব না, এটার জন্য অনেক ধুরন্ধর হওয়া লাগে। এবং আমি একটু কথাটা আসলে বলতে গিয়ে যেটা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম। ওয়ান সেকেন্ড, সরি, আমি ইন্টারাপ্ট করার জন্য আপনি ভুলে গেলেন। হ্যাঁ, আপনি মনে করতে পারেন। ইয়েস, ধুরন্ধর যে কারণে বলছি, দেখুন আমাদের এই যে জাতীয় ইলেকশনটা হয়েছে, তারা জানে যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী দল হিসেবেই আবির্ভাব করেছে আমাদের দেশের ইতিহাসে। এখন মানুষ অবশ্যই নিজেকে সংযত করতে পারে, নিজেকে রিঅর্গানাইজ করতে পারে, এবং এটা তো পাবলিকলি স্বীকার করে নেওয়ার বিষয় যে ঠিক আছে, আমরা একটা সময় মুক্তিযুদ্ধ বিরোধী ছিলাম, এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, উই আর সরি, আমরা এখন দেশের স্বার্থে ভালো কাজ করার চেষ্টা করছি। এটা খুবই সহজ একটা জিনিস, সহজ। হ্যাঁ, কিন্তু দেখুন তারা কি করেছে, তারা এই যে এনসিপির ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে, যাদের কাছে আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যতের একটা প্রত্যাশা ছিল, এই ছেলে মেয়েগুলোর মধ্যে হয়তো মন থেকেই একটা প্যাশন ছিল দেশের জন্য কিছু করবে, তারা সুন্দর করে গিয়ে এই যে নতুন গণ অভ্যুত্থান হয়েছে সেখানের ছেলে মেয়েগুলোকে, ভালো ভালো মুখগুলোকে এনে জামাতের সাথে জোট করে সামনে ইলেকশনে দিয়ে দিল। যখন এই যে ঢাকা 8-এ আমি ইলেকশন করলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এখানে পাটোয়ারি তোমার মন থেকে যতই ভালো ছেলে হোক, যখনই পাটোয়ারি ভোটে জিতে ঢাকা 8-এর প্রতিনিধি হবে, মনের মধ্যে কি যে আসলে দেখা যায় ভালো খারাপ, আমি ধরে নিলাম সে ভালো, আমি ধরে নিলাম, হ্যাঁ, কিন্তু সে যতই ভালো হোক, সে যখন জিতবে সংসদে প্রতিনিধিত্ব করবে জামাত, এনসিপি না। সরকারের বিরোধী দল গঠন করবে জামাত, এনসিপি না। কিন্তু সাধারণ মানুষ তো রাজনৈতিকভাবে সেটা সাথে সাথে ধরতে পারে না। এই যে চালাকিটা, যারা মনে করে আমি জামাতকে দেখতে চাই না, যারা মনে করে আমি ধর্ম ব্যবসা চাই না, কিন্তু সে এনসিপির এই নিরীহ বাচ্চা সুলভ চেহারাটা দেখে সে মনে করে যে এই ইনোসেন্ট মানুষটাকে আমি ভোট দিব। কিন্তু ইনোসেন্ট মানুষটাকে ভোট দিয়ে আমি ক্ষমতায় নিয়ে আসছি, কিন্তু যাকে আমি ঘৃণা করি তাকে। এই যে একটা গেম বারংবার আমরা খেলতে তো আসলে জামাতকে যথেষ্ট বুদ্ধিমান হতে হয়েছে। আমাদের বিভিন্ন দলকে দেখেছি, আমাদের বর্তমান সরকার দল তারাও আসলে জামাতের সাথে জোট বেঁধেছে, অসংখ্যবার এইরকম রেকর্ড আমরা দেখেছি। যাই হোক, তবে জোট বাঁধুক বা না বাঁধুক, এখানে একটা জিনিস বলা অনেক প্রয়োজন। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো কাজে, হ্যাঁ, শুধু রাজনীতি না, আপনি ইলেকশনকে যদি একটা স্ট্র্যাটেজি হিসেবেই দেখেন, অবশ্যই জোট বাঁধার অধিকার, ফ্রিডম সব কিছুই আছে। দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ, আপনি মুক্তিযুদ্ধ হয়েছে একটা দেশে, সেই মুক্তিযুদ্ধের ইমিডিয়েট রাজাকার, আলবদর, আল শামস, নিশ্চয়ই তাদের সাথে মুক্তিযোদ্ধারা গিয়ে জোট বাঁধবে না। সময়ের পথ চলা আলাদা জিনিস, স্ট্র্যাটেজি আলাদা জিনিস, কিন্তু ইমিডিয়েটলি মুক্তিযুদ্ধের পরে তো সেটা হয় না। একটা গণ অভ্যুত্থান হয়েছে একটা দেশে,
গণ অভ্যুত্থান, সেখানে যেই স্টুডেন্টরা তারা হচ্ছে কোটা চায় না বলে আমরা কোটা বিরোধী আন্দোলন করছি, ইমিডিয়েট সেই গণ অভ্যুত্থান থেকে আপনারা যখন একটা ফ্যাসিস্ট সরকারকে নামিয়ে দিয়েছেন, হ্যাঁ, এখন আপনার সময় হচ্ছে রাজনৈতিকভাবে দেশকে একেবারে বিনির্মাণ করা। সেই সময়ে যাদেরকে হচ্ছে তারা বলে জুলাই যোদ্ধা, যোদ্ধাই তো আখ্যায়িত করছে, এবং যুদ্ধটা সরাসরি অস্ত্র নিয়ে না হোক, একটা মন্ত্রণালয় থেকে মনস্তাত্ত্বিক শুরু করে সবখানে জুলাই যোদ্ধা বলে তারা নিবন্ধিত হচ্ছে। একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা অবশ্যই জিতেছে। সেই যুদ্ধটা হয়তো অন্য দেশের এগেইনস্টে ছিল না, কিন্তু সেটা তো একটা ফ্যাসিস্ট রেজিমের এগেইনস্টে ছিল, এবং সেটাও এক ধরনের নিপীড়ন যেখান থেকে তারা দেশকে বের করে এনেছে। কিন্তু সেই মানুষরাই যে তার সাথে সাথেই ক্ষমতায় যাওয়ার জন্য যখন মুক্তিযোদ্ধা বিরোধীদের সাথে জোট করে, তখন সেটা অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়। আমরা এবং এটার এক্সাম্পল আসলে অন্য সময়ের সাথে হয় না। মেঘনা, আপনাকে অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর করে গুছিয়ে কথা বলেন আপনি, এবং তথ্যবহুল আলাপে আপনার সাথে আলাপটা আরো দীর্ঘ করা গেলে আমাদের খুবই ভালো লাগতো। আমরা দিন শেষে চাইবো আমাদের বাংলাদেশে এগিয়ে যাক, যে কথাটি বলছেন আর আপনি সবশেষ প্রশ্নের উত্তরে, যে আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, অথচ কোটা না মেধা বলতে বলতে আমরা কোটাতেই এসে থেমে গেছি। এখন বরং আমরা ফ্যামিলি কোটাতে আছি। আমরা জানি না আসলে বাংলাদেশ কোন দিকে আছে, আমরা কোন দিকে যাচ্ছি। আমরা চাইবো বাংলাদেশ এগিয়ে যাক, এবং সেই এগিয়ে যাওয়ার পথযাত্রী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আপনার পথ চলাও সাফল্যমণ্ডিত হোক। ধন্যবাদ। দর্শক, আজ যারা ছিলেন আমাদের সাথে পলিটিক্যাল পালসে, আশা করছি আপনারা আমাদের আজকের এই আলাপচারিতায় আমাদের মতোই অংশ নিয়েছেন কোনো না কোনোভাবে, মনস্তাত্ত্বিকভাবে বা আগামীর পরিকল্পনায় আমাদের এই আলাপচারিতা আপনাদের জীবনের প্রভাব রাখবে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো চ্যালেঞ্জ এবং তার উত্তরণের পথের আলাপ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন।